আমি কোনো কমেন্ট দেখতেছি না। ওকে, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো অনেকদিন পরে আমরা কিন্তু পেজে লাইভে শুরু করছি যুক্তিবিদ্যা নিয়ে। তো কে কোথা থেকে জয়েন করছে আমাদের সাথে একটু কমেন্ট করে জানাও। আমরা খুব দ্রুতই শুরু করব। আমরা হচ্ছে আজকের 6 অধ্যায়ের প্রথম পত্রের 6 অধ্যায়ের যে আবর্তন নিয়ে কথা বলবো, আবর্তন প্রতিবর্তন নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। কে কোথা থেকে জয়েন করছে এবং যাদের যুক্তিবিদ্যা আছে, তোমাদের ফ্রেন্ড যাদের যুক্তিবিদ্যা আছে তাদেরকে একটু মেনশন করে দিবা। খুব দ্রুত আমরা ক্লাসটা শুরু করব। ক্লাসগুলো থাকবে, এই ক্লাসগুলো সবই রেকর্ড থাকবে এবং এগুলো হচ্ছে আমাদের গোল্ডেন ব্যাচের স্টুডেন্ট, তোমরা রেকর্ড পাবে। সুতরাং তোমাদের কোনো চিন্তার কারণ নাই এবং আমাদের পেজেই থাকবে এবং ইউটিউবে আপলোড করা হবে। সুতরাং টেনশন করার কোনো দরকার নাই, ঠিক আছে? তো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দেব। তো সবাই একটু আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাবা, যারা হচ্ছে যাদের যুক্তিবিদ্যা আছে, তোমাদের যেসব ফ্রেন্ড যারা হচ্ছে 25 সালের পরীক্ষার্থী, 24 সালের পরীক্ষার্থী তারাও থাকতে পারো, যারা 25 সালের পরীক্ষার্থী তারা তো অবশ্যই থাকবে। তাহলে আজকে আমরা খুব দ্রুত শুরু করে দেবো। দেখো, আমরা হচ্ছে ফার্স্ট পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু 3 অধ্যায়, যুক্তির যে উপাদান, এটা কিন্তু সবাই আমরা ওভারঅল প্রথম থেকে পড়ি। তারপর হচ্ছে আমরা যুক্তির উপাদান নিয়ে কিন্তু পেজে অনেক ক্লাস নিয়েছি আমরা। দেন হচ্ছে আজকে আমরা 6 অধ্যায়ের যে অবরোহ অনুমান নিয়ে কথা বলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে 3 এবং 6, তো সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা প্রথম পত্র থেকে শুরু করছি, ঠিক আছে? আমরা প্রথম পত্র থেকেই শুরু করছি। নোটগুলো তোমাদের যারা আমাদের স্টুডেন্ট তোমাদের পেজে তোমরা হচ্ছে পাবা, তোমাদের হচ্ছে এখানে ডকুমেন্ট করে দেওয়া হবে, ঠিক আছে? ওগুলো হচ্ছে তোমাদের আপলোড করে দেওয়া হবে ড্রাইভে এবং সে লিঙ্ক তোমরা পাবা। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের প্রতিটা ক্লাস শেষে যদি তোমরা না পাও তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। সুতরাং টেনশন করার দরকার নেই। তাহলে হচ্ছে দেখো, আমরা আবর্তন থেকে শুরু করব। আমরা কিন্তু জানি আবর্তন একটা গুরুত্বপূর্ণ টপিক, এখান থেকে কিন্তু কয়েকটি এমসিকিউ আসে এবং সৃজনশীল আসে। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের আবর্তনটা বুঝতে হবে। আবর্তন আসলে কি? আবর্তন বলতে আমরা কিন্তু বুঝি যে আশ্রয় বাক্য এবং আমাদের কিন্তু সিদ্ধান্ত বাক্য। আমাদের একটু বুঝতে হবে আশ্রয় বাক্যটা কি। এটা কিন্তু আমরা জানি, আশ্রয় বাক্য হচ্ছে আমাদের যে সকল বাক্যের সাহায্যে আমরা একটা ফলাফল বা একটা সিদ্ধান্ত পাই, সেগুলো কিন্তু আশ্রয় বাক্য। যার উপর ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্ত পাচ্ছি, সেগুলো হচ্ছে আমাদের কিন্তু। আচ্ছা, এগুলো প্রথম পত্রে পড়ানো হচ্ছে। তোমরা যারা এটা প্রথম পত্র থেকে পড়ানো হচ্ছে ভাইয়েরা, এটা প্রথম পত্র, তোমরা শিরোনাম যদি দেখে থাকো এটা প্রথম পত্র, ঠিক আছে? তো আমরা বলতেছিলাম যে আমরা কিন্তু আবর্তন যদি বলি, এখানে কিছু নিয়ম আছে, 4টা নিয়ম। দেন প্রতিবর্তন, এগুলো সবই হচ্ছে অবরোহ অনুমান। তোমাদেরকে একটু বুঝতে হবে, আমাদের যখন অবরোহ অনুমান পড়বো, অবরোহ অনুমানে কিন্তু 2টা ভাগ আছে, একটা মাধ্যম, একটা হচ্ছে অমাধ্যম। ঠিক তেমনি আরোহেরও কিন্তু 2টা ভাগ আছে। তো এখানে যদি আমরা দেখি যে অবরোহের 2টা যে ভাগ, সেটা হচ্ছে আরোহ মানে মাধ্যম এবং হচ্ছে অমাধ্যম। তো মাধ্যম এবং অমাধ্যমের একটা মানে সংজ্ঞা আছে, কিন্তু প্রপার সংজ্ঞা। সেটা হচ্ছে আমরা যখন বলবো কি অমাধ্যম অনুমান, তখন হচ্ছে আমাদের একাধিক আশ্রয়বাক্য থাকবে। যখন একাধিক আশ্রয়বাক্যের মাধ্যমে আমরা সিদ্ধান্তে উপনীত হবে, তখন সেটা হচ্ছে অমাধ্যম। এবং মাধ্যম তখন হচ্ছে যখন কি থাকবে, যখন কিন্তু সেখানে যখন আমাদের একাধিক আশ্রয়বাক্যের কথাটা বলছি, মাধ্যম অমাধ্যমে। তাও এখানে আমরা দেখবো এবার হচ্ছে যেটা আমাদের অমাধ্যম অনুমান, সেটা এখানে কিন্তু 3টা আমাদের গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে আবর্তন, প্রতিবর্তন এবং প্রতি আবর্তন। এই 3টা থেকে কিন্তু আমাদের এমসিকিউ বলো, 3টা থেকে আমাদের সিকিউ আসবে। এই 3টা টপিক থেকে তোমাদের সবসময় এই অধ্যায় থেকে দেখবা কমপক্ষে 2টা টপিকে থেকে তোমাদের সৃজনশীল থাকবে। আবার দেখা যায় অনেক সৃজনশীলে একসাথে আবর্তন এবং প্রতিবর্তন নিয়েও সৃজনশীল থাকে। তো সব বিষয়ে আমরা আলোচনা করব। আমরা নেক্সট ক্লাসটা নিব কিন্তু তোমাদের পরিবর্তন থেকে। যদি পেজে ক্লাসটা নিই তাহলে আমরা আবর্তন শুরু করি। দেখো, আবর্তন এখানে আমাদের 4টা নিয়ম আছে এবং আবর্তনে আবার 2টা ভাগও আছে। তো সেগুলো নিয়ে কথা বলার আগে আমি একটু আবর্তন নিয়ে কথা বলি। আচ্ছা, এখনো সবাই বলছো ফার্স্ট পেপার থেকে শুরু করবেন না। ভাই, ফার্স্ট পেপার থেকে শুরু করছি, তোমরা একটু মনোযোগ দাও। এটা হচ্ছে ফার্স্ট পেপারের 6 অধ্যায়। ফার্স্ট পেপারের 6 অধ্যায় শিরোনামে লেখা আছে, এখান থেকে আমরা শুরু করছি, ঠিক আছে? ওকে, অনেকে অনেক জায়গা থেকে জয়েন করছো। তো যেটা বলতে যাচ্ছিলাম আমরা, সেটা হচ্ছে দেখো, আমরা যে আবর্তনটা কি হবে? আশ্রয় বাক্য এবং যে সিদ্ধান্ত বাক্য। আমরা আশ্রয় বাক্যের কথা বলছিলাম, যে সকল বাক্যের সাহায্যে আমরা একটা ফলাফলে উপনীত হই বা একটা সিদ্ধান্ত পাই, সেগুলো হচ্ছে আশ্রয় বাক্য। এবং সিদ্ধান্ত বাক্যটা কি? যে সকল আশ্রয় বাক্যের সাহায্যে আমরা একটা ফলাফলে উপনীত হই, সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। মানে শেষে থাকে একটা অতএব, যেটা বলি অতএব দিয়ে বা সুতরাং দিয়ে, সেটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। তার উপরে যা থাকবে সবগুলো হচ্ছে আমাদের আশ্রয় বাক্য, ঠিক আছে? আস্তে আস্তে, তোমরা অনেকে আমার কথা বুঝতে পারতেছ না, অনেকে হচ্ছে নতুন স্টুডেন্ট, তারা হচ্ছে ধরতে পারছে না। আমি আরো আস্তে বলতেছি, ঠিক আছে? দেখো, আমি যেটা বলতে যাচ্ছিলাম, এখানে আমাদের আবর্তন 2 প্রকার। তার আগে আমি হচ্ছে আবর্তনে তোমাদের নিয়মগুলো বলে ফেলি। এখানে আবর্তনে আমাদের টোটাল 4টা নিয়ম আছে। আবর্তনের 4টা নিয়ম। ফার্স্ট নিয়ম হচ্ছে
এক নম্বর নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হবে, মানে আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য পদ থাকবে তখন যখন সেটা সিদ্ধান্তে যাবে, সিদ্ধান্ত বাক্যে, তখন সেটা আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদটা সিদ্ধান্তের বিধেয় হতে গিয়ে বসবে। তাহলে ফার্স্ট নাম্বার নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হবে, আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে বিধেয় হবে। সেকেন্ড নাম্বার নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় পদ, আশ্রয় বাক্যের যেটা বিধেয় পদ থাকবে সেটা কি হবে, সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। তার মানে কথা কিন্তু দুইটার একই, বাট একই না। আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হবে, আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। এইটা হচ্ছে দুইটা নিয়ম। এই দুইটা নিয়ম নিয়েই কিন্তু আমাদের সংজ্ঞা বলা হচ্ছে। সেটা হচ্ছে কি, যে অমাধ্যম অবরোহ অনুমান গুণের পরিবর্তন না করে আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিধেয়ের ন্যায়সঙ্গত পরিবর্তন, আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিধেয়ের যখন ন্যায়সঙ্গত পরিবর্তন করবে, মানে হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্ত থেকে বিধেয় হবে, আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। যদি এটা হয় তখন তাকে বলবো হচ্ছে আবর্তন। আমরা যখন কোন একটা উদাহরণ দেখব যে এরকম কিছু হয়েছে যে হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য ছিল সিদ্ধান্তের বিধেয় হবে, তাহলে কিন্তু খুব সহজে আমরা ধরতে পারবো সেটা কিভাবে আসতেছে। আচ্ছা, তৃতীয় অধ্যায় পড়ো নাই, তৃতীয় অধ্যায়টা পড়ো নাই, তারা 6 অধ্যায় কিভাবে পড়বা? ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট ক্লাস তোমাদের হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে নিব। ঠিক আছে, নেক্সট ক্লাসটা আমরা তৃতীয় অধ্যায় থেকে নিব, যাতে তোমাদের 6 অধ্যায় থেকে নিলে সমস্যা না হয়, 6 অধ্যায় থেকে নিলে সমস্যা না হয়। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম, দেখো আহমেদ সামিয়া, তুমি একটু খেয়াল করো, তোমার হচ্ছে মেবি ধরতে সমস্যা হচ্ছে, বাট এখানে কথা যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের সবই হচ্ছে সহজ। তুমি একটু ফার্স্ট অফ অল বুঝো, অবরোহ অনুমান নিয়ে কথা বলছি। আমরা তো জানি অনুমান অধ্যায়টা যদি পড়ে থাকি সার্বিক থেকে বিশেষ আসবে, সেটা হচ্ছে অবরোহ অনুমান। তো অবরোহ অনুমান দুই প্রকার, আরো সেটা হচ্ছে মাধ্যম এবং অমাধ্যম। তো আমরা অমাধ্যম নিয়ে কথা বলছি, অমাধ্যমের একটা প্রকার হচ্ছে আবর্তন। তো আবর্তনের সংজ্ঞাতে যদি আমরা আসি তখন খেয়াল করতেছে কি, আমরা সেটাতে বলছি, সেটাতে কি বলছি আমরা, যে যখন আবর্তনে আমরা আসবো আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হবে এবং আশ্রয় বাক্যের বিধেয় পদ কিন্তু সিদ্ধান্তের উদ্দেশ্য। এবং আমরা 3 নাম্বার নিয়মে এবার আসি। 3 নাম্বার নিয়ম বললে গুণ একই থাকবে, অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক থাকলে সিদ্ধান্ত হবে কি, সিদ্ধান্ত হবে কিন্তু সদর্থক। এটা বলছে এখানে আমাদের গুণের পরিবর্তন না করে, গুণের পরিবর্তন না করা মানে হচ্ছে যদি সদর্থক মানে হ্যাঁ বাচক থাকে তাহলে অবশ্যই সিদ্ধান্তও সদর্থক বা হ্যাঁ বাচক। সিদ্ধান্ত যদি আশ্রয় বাক্য নর্থক হয় মানে না বাচক, সিদ্ধান্ত হবে না বাচক। ঠিক আছে, আমরা যদি এখন বলি এখানে যে আশ্রয় বাক্য সদর্থক সিদ্ধান্ত সদর্থক, এটা কিভাবে বুঝবো? আমরা জানি যুক্তি বাক্য কিন্তু 4 প্রকার। ঠিক আছে, যুক্তি বাক্য কয় প্রকার? 4 প্রকার। তোমরা কি একটু কমেন্ট করতে পারবা যুক্তি বাক্য 4 প্রকারের মধ্যে সদর্থক যুক্তি বাক্য কোন দুইটা এবং সদর্থক যুক্তি বাক্য কোন দুইটা? একটু কমেন্ট করো। যে আশ্রয় বাক্য আমরা যেটা বলতেছিলাম যে যুক্তি বাক্য 4 প্রকার, এখানে হচ্ছে সদর্থক যুক্তি বাক্য কোন দুইটা? সদর্থক যুক্তি বাক্য, আচ্ছা, সদর্থক যুক্তি বাক্য কোন দুইটা? আমরা নেক্সট ক্লাস থেকে তোমাদের একদম প্রথম থেকেই শুরু করব, তাহলে আরো সুবিধা হবে। সদর্থক যুক্তি বাক্য কোন দুইটা, এটা কি তোমরা জানো? সদর্থক আমরা কিন্তু জানি যুক্তি বাক্য 4 প্রকার, তার মধ্যে 2টা সদর্থক এবং 2টা নর্থক। একটু কমেন্ট করবা যে কোন 2টা সদর্থক আর কোন 2টা নর্থক। ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে সদর্থক যুক্তি বাক্যটা লিখবা। সদর্থক যুক্তি বাক্য কোন দুইটা? আচ্ছা, আমি বলতেছি, দেখো সদর্থক যুক্তি বাক্য আমরা জানি হচ্ছে যুক্তি বাক্য হচ্ছে 4 প্রকার। এ মানে সার্বিক সদর্থক, ই হচ্ছে সার্বিক নর্থক, আই হচ্ছে বিশেষ সদর্থক, ও হচ্ছে বিশেষ নর্থক। আমি আবার বলতেছি, এ হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য, তারপর হচ্ছে ই হচ্ছে সার্বিক নর্থক যুক্তি বাক্য, তারপরে কি আমাদের আই হচ্ছে বিশেষ সদর্থক আর ও হচ্ছে বিশেষ নর্থক। মাথার উপর দিয়ে যাবে না, মাথার উপর দিয়ে যাওয়ার মতো টপিক না তো, এটা খুবই সহজ টপিক। দেখো আমরা যেটা বলতেছিলাম গুণ একই থাকবে, এই বিষয়টার ক্ষেত্রে গুণ একই থাকবে মানে হচ্ছে আমাদের আশ্রয় বাক্য যা সিদ্ধান্ত বাক্য তাই হবে, আশ্রয় বাক্য যেটা থাকবে সিদ্ধান্ত কিন্তু তাই হবে। সাপোজ যদি আমাদের আশ্রয় বাক্য যদি আমাদের ইয়ে হয় সিদ্ধান্ত, আমরা কিন্তু কি করব, আমাদের সিদ্ধান্ত আমাদের কি করতে হবে, মানে হয় সেটা আই হবে, মানে আই ছাড়া আবার সেটা সদর্থক হলে সে ইয়ে হতে পারে। এই দুইটা আমাদের আছে হাতে, মানে সদর্থক থাকলে অবশ্যই সেটা সদর্থক হতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকেই বুঝতে পারতেছে না, বলতেছে
আচ্ছা আমি জাস্ট নিয়মগুলো বলি, তারপরে তোমরা বুঝবা। আমি নিয়ম বলেই আমি তোমাদের ফার্স্টে চলে যাচ্ছি। দেখো নিয়মগুলো বলেই ফার্স্টে চলে যাচ্ছি, একটু খেয়াল করো। একটু খেয়াল করলে খুব সহজে একটা সিকিউ কোশ্চেন তোমাদের সলভ হয়ে যাচ্ছে, মানে এই টপিক থেকে সিকিউ আসবে, তো সেটা কিন্তু তোমরা খুব সহজে পেরে যাবা। আমার একটু জাস্ট দেখো, এখানে আমরা বলছি যে গুণ একই থাকবে, এই যে গুণের পরিবর্তন হবে না, গুণের পরিবর্তন না করে, তার মানে হচ্ছে আবর্তন করতে গেলে আমরা 3 নাম্বার নিয়ম ছিলাম কিন্তু, তো আবর্তন করতে গেলে আমাদের বলছে আশ্রয় বাক্য সদর্থক থাকলে, সদর্থক মানে কি, সদর্থক মানে কিন্তু হ্যাঁ বাচক, ঠিক আছে, হ্যাঁ বাচক, সদর্থক মানে হচ্ছে হ্যাঁ বাচক। তো আমাদের সদর্থক মানে হচ্ছে কোন দুটা, এ যেটা হচ্ছে সার্বিক সদর্থক, আর হচ্ছে আই সেটা হচ্ছে বিশেষ সদর্থক। খেয়াল করো আমাদের সার্বিক সদর্থক মানে হচ্ছে এ যুক্ত বাক্য, আর তারপর হচ্ছে আমাদের বিশেষ সদর্থক হচ্ছে আই যুক্ত বাক্য। আবার যদি আমরা বলি নর্থক, নর্থক মানে কি, আমরা যদি নর্থকের কথা বলি, নর্থক মানে হচ্ছে কিন্তু আমাদের, নর্থক মানে হচ্ছে ই এবং ও, এই ই হচ্ছে কি সার্বিক নর্থক যুক্তি বাক্য এবং ও হচ্ছে বিশেষ নর্থক যুক্তি বাক্য। এবার আমার কথাটা আসি 3 নাম্বার নিয়মটাতে। 3 নাম্বার নিয়মে বলা হয়েছে যে আমাদের যেটা হচ্ছে গুণ একই থাকবে, আশ্রয় বাক্যে যদি সদর্থ থাকে সিদ্ধান্ত হবে সদর্থক, আশ্রয় বাক্য নর্থক থাকলে সিদ্ধান্ত হবে নর্থক। তো এখানে আশ্রয় বাক্য যদি আমাদের এ হয় তাহলে আমাদের সিদ্ধান্ত অবশ্যই এ না হলে আয় হবে। আবার আশ্রয় বাক্য যদি আমাদের নর্থক হয় তাহলে সিদ্ধান্ত অবশ্যই ই না হলে আমাদের ও হবে, ঠিক আছে। আর 4 নাম্বারটা নিয়মটা বলে আমি উপরে চলে যাচ্ছি। তোমরা অনেকে বুঝতে পারছো না, তোমাদের অনেকে অভিযোগ যে আমরা বুঝতে পারতেছি না এই টপিক থেকে ধরলে প্রথম থেকে শুরু করতে, ঠিক আছে প্রথম থেকেই শুরু করতেছি। দেখো তাহলে আমরা বললাম যে আমাদের যদি কি হবে, আমাদের যদি আশ্রয় বাক্য সদর্থক হয় সিদ্ধান্ত সদর্থক, আশ্রয় বাক্য নর্থক হলে সিদ্ধান্ত নর্থক। এটা 3 নাম্বার নিয়ম ছিল। 4 নাম্বার নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে কিন্তু ব্যাপ্য হতে পারবে না। তো এই যদি অব্যাপ্য পদের কথা বলছি, অব্যাপ্য পদের কথা যদি আমরা বলি তখন খেয়াল করবো আমরা যে ব্যাপ্যতা নিয়ে, যে পদের ব্যাপ্যতা নিয়ে সুইনবার্ন একটা সূত্র বলছে, যে সুইনবার্ন যে পদের ব্যাপ্যতা নিয়ে যে কথাটা বলছে ওইটা আমরা মনে রাখবো। 3য় অধ্যায় কিন্তু এই কনসেপ্টটা আছে আমাদের, যে এ এস ই বি আই এন এবং ও পি, এটা হচ্ছে সুইনবার্ন একটা সূত্র। উনি ব্যাপ্যতা নিয়ে এই সূত্র দিয়েছেন। তো ওখানে বলতেছেন যে এ যুক্তি বাক্যের এস মানে কি সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে আমাদের কিন্তু কি সাবজেক্ট মানে হচ্ছে আমাদের উদ্দেশ্য পদের কথা বলছে, এবং বি মানে বোধ মানে উভয় পদের কথা বলছে, আর না এন মানে নান মানে আয় যুক্তি বাক্যের ক্ষেত্রে, তার মানে হচ্ছে বিশেষ সদর্থ যুক্তি বাক্যের ক্ষেত্রে নান কোনোটা নয়, আর হচ্ছে বিশেষ নর্থক মানে ও যুক্তি বাক্য সেটা হচ্ছে প্রেডিকেট মানে হচ্ছে আমাদের কি, প্রেডিকেট মানে হচ্ছে আমাদের বিধেয় পদ। তো এখানে আমরা একটু খেয়াল করি এই বিষয়টা যদি আমরা মনে রাখি সুইনবার্নের সূত্রটা, তাহলে কিন্তু আমরা এই বিষয়গুলো পারবো। হ্যাঁ ইদু চৌধুরী গুড, সে কিন্তু অলরেডি আমাদের সে কমেন্টও করে দিয়েছে সুইনবার্নের সূত্রটা। তো এখানে বলছি সুইনবার্নের সূত্রে এ হচ্ছে এ এস হবে মানে সাবজেক্ট, এ যুক্তি বাক্যের মানে সার্বিক সদর্থক যুক্তি বাক্যের উদ্দেশ্য পদ হবে হচ্ছে ব্যাপ্য, যেহেতু বিধেয় পদের কথা বলা নাই তাহলে সে হবে অব্যাপ্য। যার কথা উল্লেখ থাকবে সে ব্যাপ্য, যার কথা উল্লেখ থাকবে না সে হচ্ছে অব্যাপ্য। এবং ই বি, আচ্ছা ই হচ্ছে সার্বিক নর্থক যুক্তি বাক্যের 2টা পদের কথা বলা হয়েছে, 2টা পদের হবে ব্যাপ্য। আর আই এন হচ্ছে কোনোটা নয় মানে উদ্দেশ্য পদও অব্যাপ্য, বিধেয় পদও অব্যাপ্য। তারপর হচ্ছে ওপি মানে এখানে উদ্দেশ্য আমাদের বিশেষ নর্থক যুক্তি বাক্যের বিধেয় পদ ব্যাপ্য, উদ্দেশ্য পদের কথা বলা নাই তার মানে উদ্দেশ্য পদ হচ্ছে অব্যাপ্য। ঠিক আছে, আমি এবার ফার্স্টে চলে যাচ্ছি, অনেকে এগুলো বুঝতে পারছে না। ওকে, যদি আমরা ফার্স্ট থেকে দেখি, দেখো ফার্স্ট দেখে দেখলে খুব ইজিলি আমরা ধরতে পারবো। অধ্যায় 6 দেখো, এখন আর সমস্যা হবে না, এখন আর আমাদের বুঝতে সমস্যা হবে না। দেখো আমরা অনুমান প্রথমত জানি 2 প্রকার। অনুমান কি? অনুমান হচ্ছে জানা থেকে তুমি যখন চলে যাবে অজানায়, জানা থেকে যখন অজানায় আসবে, আমরা জানা থেকে অজানায় আসলেই কিন্তু আমাদের কি হবে, সেটা হবে অনুমান। তো জানা থেকে অজানায় কেন যাব? কারণ হচ্ছে আমাদের অনেকগুলা হচ্ছে এমন বিষয় আছে যেগুলো আমরা জানি, বাট আরো তার চেয়ে অনেক বেশি বিষয় আছে যেগুলো আমরা জানি না। সেটা হচ্ছে আমাদের অতীতকালের ঘটনা, যেগুলো আমরা জানতে পারি না, দেখি না সামনে, প্লাস ভবিষ্যতে যেটা ঘটবে সেটাও কিন্তু আমরা দেখি নাই। এরকম বিষয় মানে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে আমাদের কি, এই বিষয়গুলো হচ্ছে আমাদের অনুমান। তার মানে জানা থেকে অজানায় গমন করার যে মানসিক প্রক্রিয়া সেটা হচ্ছে অনুমান। আমরা পঞ্চম অধ্যায়ে এই বিষয়গুলো পড়বো, কিন্তু দেন এই অনুমানকে কিন্তু আবার কয় ভাগে ভাগ করা হচ্ছে? 2 ভাগে। একটা হচ্ছে অবরোহ আর একটা হচ্ছে আরোহ।
তাহলে দেখলাম আমরা যে অবরোহ অনুমান সেটা হচ্ছে অনুমান প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে আরোহ আর একটা হচ্ছে কিন্তু অবরোহ। তো অবরোহ অনুমানের আমরা আজকের অধ্যায়ের নামই কিন্তু অবরোহ অনুমান। তো অবরোহ অনুমানটা কোন প্রক্রিয়া? সেটা হচ্ছে যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রবাক্য থেকে তার চেয়ে অপেক্ষাকৃত কম ব্যাপক অথবা তার সমান ব্যাপক কোনো সিদ্ধান্ত অনুমিত হবে, তখন সেটা হবে অবরোহ অনুমান। অবরোহ অনুমান মানে হচ্ছে কি হবে, বেশি থেকে কমে যাবে, মানে সার্বিক থেকে বিশেষে আসবে। এটা হচ্ছে আমাদের সার্বিক থেকে বিশেষে। আরো একটা জিনিস তোমরা মনে রাখবা, সার্বিক থেকে বিশেষ মানে হচ্ছে কি, সার্বিক হচ্ছে আমাদের এ এবং ই, বিশেষ গেলে আমাদের হবে আই আর ও। এইটা মনে রাখো, তাহলে বুঝবে এটা হচ্ছে যখন ই থেকে আই ও এরকম বিষয়তে চলে যাবে তখন সেটা হবে সবসময় অবরোহ অনুমানের একটা স্টেপ। ঠিক আছে, তাহলে অবরোহ অনুমানের বিষয়টা বুঝলাম আমরা। অবরোহ অনুমান হচ্ছে সার্বিক থেকে বিশেষে যাবে, বেশি ব্যাপক থেকে কম ব্যাপকে যখন চলে যাবে তখনই সেটা হচ্ছে অবরোহ অনুমান। তো অবরোহ অনুমানকে যখন আমরা কি করব, দুই ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, অবরোহ অনুমানকে ভাগ করতে হবে দুই ভাগে, একটা হচ্ছে মাধ্যম আর একটা হচ্ছে অমাধ্যম। এই কথাগুলো বলতেছিলাম, এই বিষয়ের ভাগের পরে আমাদের আবর্তন চলে আসে, আবর্তনটা চলে আসে। তো আমরা আবর্তনটা কিন্তু কি করছি, আবর্তন প্রথম শুরু করছিলাম, তো অনেকে বলছে আমি বুঝতেছি না, এখন আই গেস বুঝতে পারছো। তাহলে আমরা খেয়াল করছি যে অবরোহ অনুমান হচ্ছে মাধ্যম এবং অমাধ্যম। তো এবার মাধ্যম এবং অমাধ্যমে চলে আসি আমরা। দেখো আমরা মাধ্যম অমাধ্যমটা দেখি। এখানে আশ্রয়বাক্য নিয়ে বলা হবে, মানে আশ্রয়বাক্য একজনের বেশি হবে, একটার কম থাকবে। যখন অমাধ্যম বলবো, একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হবে। একটি মাত্র আশ্রয়বাক্য থেকে যখন সিদ্ধান্তটা আসবে তখন সেটা আমাদের অমাধ্যম অনুমান, মানে একটা মাত্রই কি থাকবে, আশ্রয়বাক্য, এবং তার থেকে সিদ্ধান্ত অলওয়েজ আমরা জানি সিদ্ধান্ত কিন্তু একটিই থাকে। তাহলে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে যখন সিদ্ধান্তটা অনুমিত হবে তখন সেটা হচ্ছে অবরোহ অনুমান। একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হলে সেটা হবে আমাদের কি, আমাদের অমাধ্যম অনুমান। ঠিক আছে, দেখো এখানে বলছি ফার্স্ট হচ্ছে আমাদের আশ্রয়বাক্য সকল অধ্যাপক হন উচ্চশিক্ষিত মানুষ। এবার অতএব কিছু উচ্চশিক্ষিত মানুষ হন অধ্যাপক, তার মানে এখানে কিন্তু একটাই আশ্রয়বাক্য, এই যে একটি আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত অনুমিত হলে সেটা হবে আমাদের অমাধ্যম। আর মাধ্যমটা খেয়াল করি, যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যের মধ্যে বিদ্যমান সম্পর্ক, মনে রাখবে একাধিক আশ্রয়বাক্য মানে হচ্ছে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে, সেই সম্পর্কের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্ত বাক্য পাবো, সেই সিদ্ধান্ত বাক্য পাবো সে তখন যেটা হবে সেটা হচ্ছে আমাদের মাধ্যম অনুমান। তাহলে অমাধ্যম হচ্ছে একটি মাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হবে, আর মাধ্যম হচ্ছে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হবে, সেটা হচ্ছে মাধ্যম। আর মাধ্যম অনুমান মনে রাখবা, এই মাধ্যম অনুমানের একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সহানুমান। এটা সহানুমান। ঠিক আছে, সহানুমান, এই সহানুমান। আর হচ্ছে এই অমাধ্যমের আমাদের পরীক্ষা যেগুলো আসে, একটু আগে যেটা পড়াচ্ছিলাম, আবর্তন, তারপর হচ্ছে প্রতিবর্তন, আর একটা হচ্ছে প্রতি আবর্তন। এই তিনটা মনে রাখবে, এই তিনটা হচ্ছে আমাদের অমাধ্যম অনুমান। তো অমাধ্যম অনুমানের এই তিনটা স্টেপই আমরা করব প্রথম থেকে। তো অবরোহ অনুমানের প্রথমটা বলছে আমরা হচ্ছে একটা আবর্তন, একটা হচ্ছে প্রতিবর্তন, একটা হচ্ছে প্রতি আবর্তন। তোমরা কি বিষয়টা বুঝছো? সেটা হচ্ছে যে অমাধ্যম অনুমানের কি, একটা হচ্ছে আবর্তন, প্রতিবর্তন এবং প্রতি আবর্তন, এবং মাধ্যম অনুমানের একটা উদাহরণ বললাম সেটা হচ্ছে সহানুমান। এবং মাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয়বাক্য হবে না, কিন্তু একাধিক আশ্রয়বাক্য থেকে যখন সিদ্ধান্ত অনুমিত হবে তখন সেটা হবে মাধ্যম। আর একটি মাত্র আশ্রয়বাক্য থেকে যখন সিদ্ধান্ত অনুমিত হবে তখন সেটা হবে অমাধ্যম। যদি এই মাধ্যম এবং অমাধ্যম বুঝে থাকো তাহলে একটু কমেন্ট করো যে মাধ্যম অমাধ্যম ক্লিয়ার, তাহলে আমি নেক্সট সেই আবর্তনে আবারও ফিরে যাব। ঠিক আছে, কিছু বুঝো নাই? ক্লাসটা একটু করো মনোযোগ দিয়ে, কিছু বুঝো নাই যে বলতেছো। আচ্ছা, এটা বুঝো নাই তাহলে আমি আবার বলতেছি, দেখো। আর বাকিরা কমেন্ট করো যে বুঝছো কিনা। তো বলছে ক্লিয়ার। ঠিক আছে, ফরহান। আচ্ছা, আর কেউ? তাহলে আমরা দেখতেছি হচ্ছে মাধ্যম এবং অমাধ্যমটা কিন্তু খুবই সহজ। আমি আবার বলতেছি, মাধ্যম এবং অমাধ্যম না বোঝার কিছু নাই এখানে। মাধ্যম হলে
সেখানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হবে। একাধিক আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য তো আমরা বুঝি, আশ্রয় বাক্য হচ্ছে কি, আশ্রয় বাক্য হচ্ছে অনেকগুলো বাক্য বা একটি বাক্য যার মাধ্যমে আমরা সিদ্ধান্তটা পাবো। রানী বলছে ক্লিয়ার। আচ্ছা, তার মানে মাধ্যম অমাধ্যমটা কিন্তু খুবই সহজ, মাধ্যম অমাধ্যম বুঝলে। হ্যাঁ, মেহা বলছে বুঝছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছো। আচ্ছা, ওকে, তাহলে মাধ্যম অমাধ্যম যদি ক্লিয়ার হয়ে যায় আমাদের, আমরা দেখো আরেকটা জিনিস আমরা দেখি যে মাধ্যম অনুমানের একটা উদাহরণ দেখতে পারি যে সকল মানুষ হয় মরণশীল। দেখো এখানে একটা আশ্রয় বাক্য, এই তিনটা আশ্রয় বাক্য, তিনটা বলতে এখানে দুইটা আশ্রয় বাক্য আর কি। সকল মানুষের মরণশীল, সকল দার্শনিক হয় মানুষ, এই দুইটা আশ্রয় বাক্যের মাধ্যমে যেহেতু একটার বেশি এক প্লাস, তার মানে এটা হচ্ছে আমাদের মাধ্যম অনুমান, এবং তার থেকে আমরা সিদ্ধান্ত পাচ্ছি সকল, অতএব সকল দার্শনিক হন মরণশীল। এই যে বিষয়টা পাচ্ছি। রায় বলছে ক্লিয়ার। সায়েন্সের ক্লাস নেন না কেন? আচ্ছা, আমাদের কোচিং প্ল্যাটফর্মটা হচ্ছে মানবিক প্লাস ব্যবসায়, সুতরাং সায়েন্স এখনো ইনক্লুড হয় নাই, আশা করি ভবিষ্যতে হবে। তো যদি হয় তাহলে তুমি না পড়লে তোমার বংশ পরম্পরায় যারা আসবে তারা পড়তে পারবে, আশা করতেছি। আচ্ছা, এখান থেকে প্রশ্ন কিভাবে হবে? এখান থেকে প্রশ্ন হবে হচ্ছে তোমার এমসিকিউ, মাধ্যম থেকে অমাধ্যম, এমসিকিউ বা ক খ থেকে আসতে পারে। মাধ্যম অনুমান কাকে বলে, অমাধ্যম অনুমান কি, এরকম আসতে পারে, ঠিক আছে। এবং এরপর থেকে এরপরে যদি আমরা বলি, এরপর হচ্ছে আমাদের কি আসবে, এরপর আমরা হচ্ছে সেই অমাধ্যম অনুমানের প্রকারভেদটা খেয়াল করব। দেখো অমাধ্যম অনুমানের প্রকারভেদটা যদি খেয়াল করি, এবং এখানে অবরোহ অনুমানে অনেকগুলো বৈশিষ্ট্য দিছে, তো অনেকগুলো বৈশিষ্ট্য যদি আমরা একটু খেয়াল করি জাস্ট এক পলকে, অমাধ্যম অনুমানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়, এটা কিন্তু আমাদের সংজ্ঞায় বলা হয়েছে। এর সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে সরাসরি নিশ্চিত হবে, মানে দেখো যখন একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে তখন তার থেকে কিন্তু সিদ্ধান্তটা সরাসরি চলে আসবে, একদম ডিরেক্ট চলে আসবে। দেন হচ্ছে 2 নাম্বার, এর সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে সরাসরি নিশ্চিত হচ্ছে, এক্ষেত্রে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়, যেহেতু একটাই তার মানে ওরকে হুবহু কপি করে চলে আসতেছে। 4 নাম্বার হচ্ছে অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্য সিদ্ধান্তের সম্পর্ক অবিচ্ছেদ্য, মানে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের সম্পর্কটা অবিচ্ছেদ্য, কারণ হচ্ছে একটা থেকে আসছে, মানে একটা থেকে আসলে সেটা কিন্তু একদমই অবিচ্ছেদ্য হয়। তারপরে বলছে আশ্রয় বাক্যের পদ দুটি সিদ্ধান্তের স্থান পরিবর্তিত হয়ে বা রূপান্তরিত হয়ে প্রকাশিত হয়। এই যে স্থানান্তর হয়, মানে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তের যে স্থানান্তর, বেশি কিন্তু চেঞ্জ আসে না। দেন হচ্ছে আমরা লাস্টটা দেখি, অবরোহ অনুমান হিসেবে অমাধ্য অনুমানের আকারগত সত্যতাই মূল লক্ষ্য। তাহলে এটা এমসিকিউ কিন্তু আসতে পারে, অবরোহ অনুমানের মূল লক্ষ্যটা কি? অবরোহ অনুমানের মূল লক্ষ্য কিন্তু আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা। তাহলে আমরা বুঝলাম হচ্ছে অমাধ্যম অনুমানের যে আমাদের কিছু বৈশিষ্ট্য খেয়াল করলাম, এবং এখানে আমরা দেখবো যে অমাধ্যম অনুমানের প্রকারভেদ। তোমাদের অনেকের বইতে দেখবো অমাধ্যম অনুমানের এই 10টা প্রকারভেদ আছে, অনেকের বইতে 9টা এরকম থাকতে পারে, বাট এখান থেকে কিন্তু কোনো মানে আমাদের এমসিকিউ আসবে না, সুতরাং ঘাবড়ানোর দরকার নেই। পরীক্ষা আসতে পারে কি আবর্তন কোন ধরনের অনুমান, সেটা মাধ্যম, অমাধ্যম নাকি আরোহ, এরকম আসতে পারে। তাহলে আমরা বুঝবো এগুলো সবই হচ্ছে অমাধ্যম অনুমান, এবং আবর্তন, প্রতিবর্তন এবং প্রতি আবর্তন যে বিষয়গুলো আমি শুরু করছিলাম সেটা কিন্তু অলরেডি চলে আসছে, দেখছো? আবর্তন আমরা যদি মাধ্যম এবং অমাধ্যম বুঝি তাহলে কিন্তু আমরা খুব সহজেই আবর্তনটা খুব সহজেই বুঝবো। আমরা কিন্তু জানি আবর্তন একটা হচ্ছে অমাধ্যম অনুমান, এবং এখানে একটি মাত্র আশ্রয় বাক্য থাকবে এবং একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত অনুমিত হবে। আমি আবর্তনটা আবার ক্লিয়ারলি প্রথম থেকে শুরু করতেছি, একটু খেয়াল করবো তোমরা আশা করি। দেখো এখানে আমরা বলতেছি হচ্ছে, এখানে আমাদের বলতেছে কি গুণের পরিবর্তন না করে, মানে গুণের পরিবর্তন না করে মানে এখানে কিছু লিখছিলাম সদর্থক সমান সদর্থক, মানে সদর্থক থাকলে সদর্থক আর নর্থক থাকলে সেটা হয়ে যাবে কি নর্থকে। এই কথাটার অর্থ যে গুণ পরিবর্তন না হবে, এই কথাটার অর্থ হচ্ছে সদর্থক থাকলে সদর্থক, নর্থক থাকলে নর্থক, মানে হচ্ছে আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত হবে হচ্ছে সদর্থক। আশ্রয় বাক্য সদর্থক থাকলে সিদ্ধান্ত সদর্থক, আশ্রয় বাক্য নর্থক হলে সিদ্ধান্ত কিন্তু হবে নর্থক। তাহলে বুঝবো আমরা যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে, গুণের পরিবর্তন না করে কিন্তু আমি এক্সপ্লেন করলাম। দেন এখন দেখবো আমরা হচ্ছে উদ্দেশ্য, আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিধেয়ের যে ন্যায়সঙ্গত পরিবর্তন। ন্যায়সঙ্গত পরিবর্তন মানে হচ্ছে প্রথমে যেখানে ছিল সেকেন্ড যে চেঞ্জ আসবে সেখানে না থেকে সে উদ্দেশ্যের জায়গায় যাবে এবং উদ্দেশ্যটা চলে যাবে বিধেয়ের জায়গায়। এই যে চেঞ্জটা এটা হচ্ছে আবর্তন, ঠিক আছে?
যে গুণের পরিবর্তন না করে আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিধেয় পদের যে ন্যায়সঙ্গত স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে বলবে হচ্ছে আবর্তন। উদ্দেশ্য বিধেয় পদের যে ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন সেটা হবে আমাদের আবর্তন। আবর্তনের সংজ্ঞাটা কি বুঝছো তোমরা এবার? আবর্তনের সংজ্ঞাটা যদি বুঝে থাকো তাহলে কমেন্টে যুদ্ধ না করে আমার কথাটা অ্যান্সার দিও যে আবর্তনের সংজ্ঞাটাকে ক্লিয়ার কিনা। যদি সংজ্ঞা ক্লিয়ার হয় তাহলে তুমি কিন্তু এই অ্যান্সারটা দিতে পারবা। হ্যাঁ, নর্থক হচ্ছে না বোধক। নর্থক মানে হচ্ছে না বোধক, না বোধক বা না বাচক যেটা আমরা বলি। আর সদর্থক মানে হচ্ছে হ্যাঁ বাচক। ঠিক আছে, সদর্থক মানে হচ্ছে হ্যাঁ বাচক। সদর্থক মানে হ্যাঁ বাচক, নর্থক মানে না বাচক। যদি কোনো যুক্তিবাক্যে দেখো হচ্ছে এরকম হয় হন, তার মানে সেটা হচ্ছে সদর্থক। এই যে এটা একটা সদর্থক, এটাই যে এটা হচ্ছে আমাদের আই, এটা একটা সদর্থক। এবং ও মনে রাখবা হচ্ছে নর্থক, মানে ও যুক্তিবাক্য অলওয়েজ না বাচক। এই যে নয় বলছে, নয় মানে না বাচক। ঠিক আছে, নর্থক। আচ্ছা, যারা ক্লাসে আছে তারা বুঝছে? ফারহান কি আমাদের গোল্ডেন ব্যাচের স্টুডেন্ট? আচ্ছা, তাহলে আমরা কিন্তু এখানে বুঝলাম যে আবর্তনের যে আমাদের কি থাকবে, গুণ একই থাকবে। সদর্থক থাকলে সদর্থক, নর্থক থাকলে নর্থক। এবং এখানে দেখতেছি আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য পদ সিদ্ধান্তের খেলে সে সিদ্ধান্তের বিধেয় হবে, আশ্রয় বাক্যের বিধেয় পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে। এক কথায় উদ্দেশ্য এবং বিধেয় পদের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন হলেই সেটা হবে আমাদের আবর্তন। আমরা জাস্ট এটার একটা উদাহরণ দেখব। এই সকল শিক্ষক, মনে রাখবে এই শিক্ষক এটা হচ্ছে আমাদের কি উদ্দেশ্য, উদ্দেশ্য। আর এটা হচ্ছে কি এই যে শিক্ষিত মানুষ, এটা কিন্তু আমাদের কি বিধেয়। বিধেয় হওয়ার কারণে আমাদের যে বিধেয়টা শিক্ষিত মানুষ, এটা কিন্তু সিদ্ধান্ত বাক্য, যেহেতু আই সিদ্ধান্ত বাক্য, এখানে যে শিক্ষিত মানুষ কিন্তু উদ্দেশ্য হয়ে গেছে, এই বিধেয়টা উদ্দেশ্য হয়ে গেছে। এবং এই যে উদ্দেশ্য পদ ছিল শিক্ষক, সে কিন্তু সিদ্ধান্তের বিধেয় হয়ে যাচ্ছে। এক কথায় আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য পদ ছিল এটা সিদ্ধান্ত বাক্যে কিন্তু সে বিধেয় হয়ে গেছে। এবং আশ্রয় বাক্যে যে বিধেয় ছিল সিদ্ধান্ত বাক্যে সে উদ্দেশ্য হয়ে গেছে। এবং আশ্রয় বাক্যের গুণ ছিল সদর্থক, সিদ্ধান্ত হয়েছে সদর্থক। আরো একটা এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে কি আমাদের, সেটা হচ্ছে আমাদের এখানে যেটা আশ্রয় বাক্য থাকবে, মনে রাখবে হচ্ছে এমসিকিউ আসতে পারে আশ্রয় বাক্য মানে হচ্ছে আবর্তনের আশ্রয় বাক্য। আবর্তনের আশ্রয় বাক্য মানে হচ্ছে তাকে বলবে হচ্ছে আবর্তনীয়। ঠিক আছে, আবর্তনীয় বলা হয় আশ্রয় বাক্যের যে হচ্ছে আমাদের আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যকে বলা হয় আবর্তনীয়, মানে হচ্ছে আবর্তন হতে আসছে, এই জন্য আবর্তনীয়। যখন সেটা হচ্ছে আবর্তন হয়ে যাবে সিদ্ধান্ত বাক্য, এই সিদ্ধান্ত বাক্য যখন আবর্তন হয়ে যাবে তখন তাকে বলবো আমরা কি, তখন তাকে বলবো হচ্ছে আবর্তিত। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু প্রতিবারই এমসিকিউ কোশ্চেন আসে, যে কোনো বোর্ড দেখবা এগুলো এমসিকিউ আসে। আবার পরীক্ষা আসতে পারে যে এ যুক্তিবাক্যের আবর্তন কোন যুক্তিবাক্য, ই যুক্তিবাক্যের আবর্তন কোন যুক্তিবাক্য, আই যুক্তিবাক্যের আবর্তন কোন যুক্তিবাক্য, ও যুক্তিবাক্যের আবর্তন কোন যুক্তিবাক্যে আসে বা আবর্তিত হয় কোন যুক্তিবাক্যে। এরকম কোশ্চেন কিন্তু আমরা পাবো। ঠিক আছে, আমরা ক্লাসটা করবো এবং আমরা দেখবো হচ্ছে কেমন টাইপের কোশ্চেন আসে, সেগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলবো। ওভারঅল আমরা হচ্ছে ও অধ্যায় প্লাস এমসিকিউ সিকিউ নিয়ে কথা বলতে হবে। না হলে যদি কেমন কোশ্চেন আসে, আমরা পুরো বই মনে করে পড়ালাম, বাট কেমন কোশ্চেন আসে এটাই বুঝলাম না, তাহলে আমরা কিছুই পড়লাম না। আমাদের কোশ্চেনের প্যাটার্ন বুঝতে হবে, দেন হচ্ছে আমাদের অ্যান্সার করাটাও শিখতে হবে। এবং আমাদের উদ্দীপক পড়ে বুঝতে হবে অ্যান্সার কি চাইতে পারে, উদ্দীপকটা কোন মানে আমাদের কোন টপিক নিয়ে কথা বলতেছে, সেই টপিক আমাদের ধরা শিখতে হবে। ঠিক আছে, এখানে গোল্ডেন ব্যাচের স্টুডেন্ট যেহেতু পেজে ক্লাসটা নেওয়া হচ্ছে, তোমাদের বলা হয়েছে অনেকে এখনো ভর্তি না হওয়ার কারণে আমাদের কিন্তু পেজে ক্লাস নেওয়া হচ্ছে, বাট 5 তারিখের পরে কিন্তু আমাদের সবগুলো ক্লাসই কিন্তু প্রাইভেট গ্রুপে হবে। তো সেখানে কিন্তু এই যে কমেন্ট যুদ্ধটা কম হবে আশা করি, কেননা আমাদের প্রাইভেট ব্যাচগুলোতে একদম মানে টোটালি অফলাইনের মতো মনে করো অনলাইন বেস, বাট টোটালি ওখানে কিন্তু সবকিছু নিয়ম শৃঙ্খলা মেনেই করা হয়। যারা এরকম মনে করো ক্লাসের মানে না করে তুমি হচ্ছে কমেন্ট করতে হচ্ছে, কমেন্ট যোদ্ধা, ক্লাসের মনোযোগ না দিয়ে, তখন কিন্তু তুমি ব্যান হয়ে যেতে পারো কিছুদিনের জন্য। সুতরাং ওখানে একটু সিরিয়াস হতে হবে, পড়াশোনা করতেছো কোর্স কিংবা মানে তুমি একটু সিরিয়াস হয়ে যেতে হবে। ঠিক আছে, সুতরাং পড়ালেখা করলে একটু সিরিয়াসলি করো। যেটা বলতেছিলাম আমরা এখানে, সেটা হচ্ছে আমাদের
চারটা নিয়মের বিষয়টাতে ফার্স্ট নাম্বার ছিল আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিধেয় হবে। এবং যখন ক্লাসটা করবা তোমরা আগে থেকে বলে রাখি, যেহেতু আজকে তোমাদের গোল্ডেন একটা নতুন ব্যাচ, সেই ব্যাচে আমার ফার্স্ট ক্লাস যুক্তিবিদ্যার, তো সেখানে বলে রাখি, তো যখন তোমরা ফার্স্ট ক্লাসটা শুরু করবা, যে স্যারের ক্লাসটা করো নোট করার চেষ্টা করবে একটু, বা যে বই নিয়ে বসছো খাতা নিয়ে বসছো একটু নোট করবা, তাহলে কিন্তু পরবর্তী সময়ে যখন তুমি ওই চ্যাপ্টারটা পড়বা তোমরা কিন্তু ইজি হয়ে যাবে। একটু চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আমরা চেষ্টা করবো ওইভাবে। যেটা বলতেছিলাম আমরা হচ্ছে আবর্তন পড়াচ্ছি আমরা, আগে তো বুঝছিলে না, এখন বুঝতে পারছো, একটু মনোযোগ দিলে খুব সহজে বুঝতে পারবা। আমি তো হিন্দি বা অন্য ভাষায় বলতেছি না, বাট বাংলা ভাষায় বলে দিচ্ছি ডিরেক্টলি। তুমি না বুঝলে আমি আবার বোঝাবো, বাট তুমি তোমার মনোযোগটা একটু ক্লাসে দিবা। দেখো এখানে বলতেছিলাম হচ্ছে আমরা কি আবর্তন নিয়ে, যেটা হচ্ছে একটা অমাধ্যম অনুমান, এবং এখানে চারটা নিয়ম আছে। এই চারটা নিয়মের আমরা কিন্তু সংজ্ঞাতেই এখানে তিনটা নিয়ম দেখে ফেলছি। সংজ্ঞাতেই এই আবর্তনের যে সংজ্ঞা আছে, এই 2 লাইনের সংজ্ঞা, এখানে কিন্তু আমাদের অলরেডি হচ্ছে 3টা নিয়ম বলা হয়েছে, বাকি থাকছে একটা নিয়ম। এই একটা নিয়ম নিয়ে কথা বলবো আমি এখন। তাহলে এই সংজ্ঞার 3টা নিয়ম দেখাই দিই আমরা। দেখো সংজ্ঞায় বলছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তে কিন্তু বিধেয় হবে। এখানে বলছে আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিধেয় পদের ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন। ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন মানে হচ্ছে যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য ছিল সিদ্ধান্তে গিয়ে সে বিধেয় হবে, যে আশ্রয় বাক্যের বিধেয় ছিল সে সিদ্ধান্তে গিয়ে উদ্দেশ্য হবে। মানে হচ্ছে দেখো এরকম ক্রস চিহ্নের মতো হবে, মানে যে এখানে ছিল সে এইখানে যাবে, যে এইখানে ছিল সেইখানে আসবে, এরকম হবে। মানে এটা হচ্ছে আশ্রয় বাক্য, এটা হচ্ছে সিদ্ধান্ত, ঠিক আছে? এই আশ্রয় বাক্য এবং হচ্ছে এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য। তো এখানে আমাদের আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য পদ ছিল সে সিদ্ধান্ত বাক্যে গিয়ে বিধেয় হয়ে যাচ্ছে, আবার যে হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় পদ ছিল সে সিদ্ধান্তের উদ্দেশ্য হয়ে যাবে। এই যে চেঞ্জটা আসবে এটা হচ্ছে আমাদের 2টা নিয়ম, ফার্স্ট 2টা নিয়ম। সমস্যা নেই, সেলিম রেজা যুক্তিবিদ্যা সপ্তাহে একটা ক্লাস, এটা কোনো সমস্যা নেই, একটা ক্লাসে তোমার সব পড়া শেষ হয়ে যাবে। সপ্তাহে একটা ক্লাস, ওই ক্লাসটা একটু মনোযোগ সহকারে করবা আশা করি। তো দেখবা আমি ওই একটা ক্লাসে তোমাদেরকে বই অনেকবার শেষ করে দেবো, অনেকবার শেষ করবো। প্লাস ওখান থেকে তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যেহেতু গোল্ডেন ব্যাচে 2টা পেপারই সুন্দর করে পড়াবো, এবং ওখান থেকে আমরা সিকিউ প্রত্যেকটা অধ্যায় শেষে কিন্তু সিকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করবো। সুতরাং এসব নিয়ে প্যানিক হওয়ার দরকার নেই, এক ক্লাসেই এনাফ সপ্তাহে। খেয়াল করো এখানে আমরা যেটা বলতেছিলাম, তাহলে 2টা নিয়ম কিন্তু ক্লিয়ারলি আমরা বুঝলাম। এটা আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিধেয় পদের যে ন্যায়সঙ্গত স্থান পরিবর্তন থেকে 3 নাম্বারটা কিন্তু গুণের পরিবর্তন না করে, এই নিয়ে কিন্তু বারবার কথা বলছি। গুণের পরিবর্তন না করে মানে হচ্ছে গুণের পরিবর্তন করা যাবে না, গুণ একই থাকবে, আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ একই থাকবে। অর্থাৎ আশ্রয় বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত হবে সদর্থক, আশ্রয় বাক্য যদি নর্থক হয় সিদ্ধান্ত হবে নর্থক। তাহলে কিন্তু আমাদের 3টা নিয়ম ক্লোজ। আমি একটু আগে বলতেছিলাম, বাট আবার রিপিট করছি যেহেতু তোমরা বুঝতে পারছিলে না, কমেন্ট করছো। দেন 4 নাম্বার যে নিয়ম আছে, আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থ হচ্ছে আশ্রয় বাক্য অব্যাপ্য পদ কোনটা, মানে মনে করো আমি যে সুইনম্যানের সূত্রটা নিয়ে আসলাম, ASEBINOP। তো ও যুক্তি বাক্যের ক্ষেত্রে ধরি আমরা, ও যুক্তি বাক্যে মনে করো এর উদ্দেশ্য পদ হচ্ছে অব্যাপ্য, যেহেতু পি মানে প্রেডিকেট মানে হচ্ছে বিধেয় পদ ব্যাপ্য, এখানে উদ্দেশ্য পদের কথা বলা হয় নাই, তো উদ্দেশ্য পদ হবে হচ্ছে অব্যাপ্য। তা হচ্ছে বিশেষ নর্থক মানে হচ্ছে ও যুক্তি বাক্য, বিশেষ নর্থক যুক্তি বাক্যে যেহেতু ও যুক্তি বাক্য কি অব্যাপ্য, তো অব্যাপ্য ও যুক্তি বাক্য উদ্দেশ্য পদ অব্যাপ্য হওয়ার কারণে যখন সেটা হচ্ছে কি মানে আমরা আবর্তন করব তখন কিন্তু বিধেয়তে গিয়ে সে ব্যাপ্য হয়ে যাবে। তো ব্যাপ্য হয়ে গেলে কিন্তু আমাদের নিয়ম মানতেছে না, নিয়ম না মানার কারণে ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয়, ও যুক্তি বাক্যের আবর্তন হবে না, ঠিক আছে? ও যুক্তি বাক্যের আবর্তনটা হবে না। তাহলে আমরা বুঝলাম যে আমাদের নিয়মটা খুবই জরুরি, আমাদের নিয়ম মেনেই কিন্তু এই 4 প্রকার যুক্তি বাক্যের আবর্তন করতে হবে। তাহলে কি আবর্তন নিয়ে তো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? যদি কনসেপ্ট ক্লিয়ার হয় আমি আবর্তনের জাস্ট এই 2টা যে প্রকারভেদ নিয়ে কথা বলবো। যদি আবর্তনের নিয়ে কনসেপ্টটা ক্লিয়ার হয় একটু কমেন্ট করবা যে বুঝছো। ফারহান আহমেদ, আচ্ছা আমি কোন ইউনিভার্সিটি, তোমার কিউরিয়াসিটি? আমি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি 3য় বর্ষে অপরাধ বিজ্ঞান বিভাগে। ওকে, বুঝছো কিনা টপিকটা? যদি আবর্তনটা ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা কিন্তু চলে আসবো হচ্ছে সরল এবং অসরল আবর্তন, ঠিক আছে? সরল এবং অসরল। ওকে, আচ্ছা নাহিদ বলছে 4 নাম্বারটা একটু বলেন। আচ্ছা দেখো এখানে বলছে 4 নাম্বার নিয়মটা ছিল হচ্ছে আবর্তনের 4 নাম্বার নিয়ম, আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদ
সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। আশ্রয় বাক্যের যে অব্যাপ্য পদ থাকবে সিদ্ধান্তে গিয়ে সে ব্যাপ্য হতে পারবে না। তার মানে কথাটার অর্থ বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমাদের বোঝাতে যাচ্ছে কি, আশ্রয় বাক্যের যদি কোনো অব্যাপ্য পদ থাকে, এটা সুইনবানের সূত্র 3 অধ্যায়ের ব্যাপ্যতা নিয়ে ক্লাসটা নিলে তখন আরো ক্লিয়ার হবে, এখন তোমরা বুঝতে পারছো না যে আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে সে ব্যাপ্য হতে পারবে না। এইটা যদি হয়ে যায়, আবর্তন করলে তো উদ্দেশ্য বিধেয়ের যে চেঞ্জ আসতেছে, পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তন হলে কিন্তু ওই যে অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাচ্ছে। তো এটা হলে আমাদের নিয়ম মানতেছে না, সুতরাং আমরা এটা করতে পারবো না। যেটা আশ্রয় বাক্যে অব্যাপ্য আছে সিদ্ধান্তে, তাকে আমরা আসলে মানে আবর্তন করতে পারবো না, সহজ ভাষা এটাই। তো এইটা যদি না করতে পারি তার মানে আমাদের 4 নম্বর নিয়ম মানতেছে না। তো যে যুক্তি বাক্যে করতে পারছে না সেটা হচ্ছে ও, সহজ ভাষায়। দেখো এখানে আমরা দেখবো আবর্তন কিন্তু 2 প্রকার, ঠিক আছে? 2 প্রকার, একটা হচ্ছে সরল আবর্তন, আর একটা হচ্ছে অসরল আবর্তন। আবর্তন 2 প্রকার, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে অসরল। তাহলে সরল হলে কি হবে, যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তাকে সরল। মনে করো আশ্রয় বাক্যের পরিমাণ একই থাকবে। পরিমাণ একই থাকা মানে কি, দেখো এই কথাটা একটু আমরা এক্সপ্লেইন করি। এই কথাগুলো কিন্তু তোমার ইসেও আসবে, তোমার প্রতিবর্তনে আসবে, তার প্রতি আবর্তনে আসবে, সুতরাং একটু সিরিয়াস হতে হবে এই ক্ষেত্রে। এখানে আমরা দেখছি পরিমাণ একই থাকা মানে হচ্ছে আশ্রয় বাক্য যদি তোমার সার্বিক হয়, সিদ্ধান্ত হবে কিন্তু সার্বিক। আশ্রয় বাক্য যদি বিশেষ হয়, সিদ্ধান্ত হবে কিন্তু বিশেষ। যদি এটা হয় তার মানে মনে রাখবে এটা হবে আমাদের কি, এটা হবে আমাদের সরল আবর্তন। সরল আবর্তনে পরিমাণ একই থাকবে, পরিমাণ যদি একই থাকে তাহলে সরল, মানে কোনো চেঞ্জ আসবে না, আগেও যা ছিল এখনো তাই থাকবে, সেটা হবে হচ্ছে সরল আবর্তন। আর যদি বলি অসরল আবর্তন, তার মানে আশ্রয় বাক্য যা থাকবে সিদ্ধান্ত বাক্যে কিন্তু পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। যদি পরিমাণ ভিন্ন হয় তাহলে সেটা হবে অসরল। এবার আমরা ভিন্ন হবা এবং হচ্ছে একই থাকা উদাহরণ দেখবো কয়েকটা। যদি উদাহরণ দেখি তাহলে কিন্তু খুব সহজে আমরা ধরতে পারবো। খেয়াল করো, এখানে আমরা বলছি আশ্রয় বাক্যে ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে, অর্থাৎ যদি একই থাকে তাহলে সেটা সরল আবর্তন। আমরা কিন্তু আবর্তন নিয়ে সংজ্ঞা, আবর্তনের নিয়ম নিয়ে কথা বলছি এবং আবর্তনের প্রকারভেদ নিয়ে এখন বর্তমানে আমরা আসি। প্রকারভেদে যখন থাকবো তখন আমরা দেখতেছি আবর্তন আসলে 2 প্রকার, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে অসরল, ঠিক আছে? সরল এবং অসরল। যখন সেটা সরল আবর্তন হবে তখন আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত পরিমাণ একই। পরিমাণ একই মানে আশ্রয় বাক্য মনে করো সার্বিক আছে, সিদ্ধান্তও সার্বিক হবে। আশ্রয় বাক্য মনে করো বিশেষ আছে, তো সিদ্ধান্ত বিশেষ হবে। যদি এটা হয় তাহলে সেটা সরল, ঠিক আছে? তাহলে সেটা সরল। আমরা একটু উদাহরণ দেখি। কোন মানুষ নয় চতুষ্পদ, এটা হচ্ছে ই যুক্তি বাক্য। কোন মানুষ বলতে এটা কিন্তু সকল মানুষকে বোঝাচ্ছে, ঠিক আছে? কোন মানুষ বলতে সকল মানুষ। অনেকে ভাবো কি কোন মানুষ মানে হচ্ছে এটা বিশেষ, না ভাই, এটা হচ্ছে সার্বিক। কোন মানুষ বলতে সকল মানুষকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে কোন মানুষ নয় চতুষ্পদ। তাহলে কোন মানুষ হচ্ছে সকল মানুষ। এই নয় বলতে নর্থক, ঠিক আছে? আর চতুষ্পদ হচ্ছে আমাদের কি, চতুষ্পদ হচ্ছে আমাদের এখানে বিধেয়, আর কোন মানুষটা কিন্তু আমাদের উদ্দেশ্য। খেয়াল করো, এখানে আমাদের কোন মানুষ নয় চতুষ্পদ, এটা একটা সার্বিক নর্থক যুক্তি বাক্য, মানে ই যুক্তি বাক্য। যখন এর আবর্তন করব আমরা কোন মানুষ নয় চতুষ্পদ, তাহলে কোন চতুষ্পদ প্রাণী এ নয় মানুষ। দেখো এই যে মানুষটা এখানে চলে গেছে এবং এই চতুষ্পদ চলে আসছে কি আমাদের এখানে। আমি যেটা বলছিলাম এই সিকোয়েন্সটা মেনটেন করবে, এটা চলে আসবে এখানে, এটা চলে আসবে এখানে। এইটা যদি হয় তাহলে সেটা হচ্ছে আবর্তন। এবং এটা যখন পরিমাণটা একই থাকবে, মানে যে যুক্তি বাক্যে আছে সেই ধরনের যুক্তি বাক্যে আসবে, তাহলে সেটা হবে সরল, ঠিক আছে? তাহলে সেটা কিন্তু সরল হবে। খেয়াল করে আবার একটা দেখি, কিছু দার্শনিক, এই কিছু দার্শনিক বলার কারণে এটা হচ্ছে বিশেষ। এই যে আয় যুক্তি বাক্য মানে হচ্ছে বিশেষ যুক্তি বাক্য, এবং হন বলার কারণে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হয় মানে হ্যাঁ বাচক। হন বললে হচ্ছে সেটা সদর্থক। এখানে কিন্তু নয় বলছিল, নয় বলার কারণে এগুলা কিন্তু আমাদের নর্থক, ঠিক আছে? নর্থক মানে হচ্ছে না বাচক। আর এখানে হয় বা হন বলার কারণে এটা হচ্ছে সদর্থক। তো এখানে খেয়াল করি, কিছু দার্শনিক বলার কারণে এটা হচ্ছে বিশেষ যুক্তি বাক্য, হন বলার কারণে এটা হচ্ছে বিশেষ সদর্থক হবে। কিছু দার্শনিক, হন শিক্ষক। তারপরে দেখি কিছু শিক্ষক, এই শিক্ষকটা কিন্তু এই যে এখানে, এই দেখো শিক্ষকটা এখানে ছিল, চলে আসছে কোথায়, এখানে। এই যে কিছু শিক্ষক, এই কিছু শিক্ষক চলে আসছে, আর এই দার্শনিকটা এখানে চলে আসছে, মানে এটা চলে গেছে এখানে। সহজ সিস্টেম কিন্তু। এই হন কিন্তু থেকেই গেছে, যেহেতু এটাও আই এটাও আই, বিশেষ সদর্থক এটাও বিশেষ সদর্থক, তার মানে এই দুইটা হচ্ছে আমাদের সরল আবর্তন। তো আশা করি সরল আবর্তন বুঝতে পারছো। যারা ক্লাসে আসো
যদি সরল আবর্তন বুঝে থাকো একটু কমেন্ট করো। এখান থেকে কিন্তু সৃজনশীল কোশ্চেন আসবে এবং এমসিকিউ আসবে, যে কোনটা একটা উদাহরণ দিবে উদ্দীপকে, তো সেখান থেকে বলবে কোনটা সরল আবর্তন এবং কোনটা অসরল আবর্তন, কোনটাকে নির্দেশ করতেছে, সরল এবং অসরল। হ্যাঁ, হর্ন তো অবশ্যই সংযোজক এবং সেটা সংযোগ দ্বারা, আমাদের সংযোগ দ্বারা বোঝাচ্ছে কোনটা হ্যাঁ বাচক কোনটা না বাচক। ওকে, ইতু চৌধুরী ক্লিয়ার। হ্যাঁ পাবে। ওকে, পরশ ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে আমরা সদর্থ মানে আমরা সরল আবর্তনটা বুঝলাম। এবার দেখবো হচ্ছে অসরল আবর্তন। অসরল মানে হচ্ছে দেখো সে সরল নয়, সরলের বিরুদ্ধ পদ, এটা হচ্ছে অসরল, বিরুদ্ধ পদ হচ্ছে অসরল। এই বিরুদ্ধ পদটা নিয়ে আমরা কিন্তু কথা বলবো। দেখো যে আবর্তনের ক্ষেত্রে আশ্রবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ কি হবে, সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়, তাই কিন্তু অসরল আবর্তন বলবে। আশ্রবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হলে তাকে বলবো হচ্ছে অসরল আবর্তন। খেয়াল করো, মানে আশ্রবাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হবে, তার মানে হচ্ছে যদি আশ্রবাক্য সার্বিক হয় সিদ্ধান্ত হবে বিশেষ। সহজ হিসেবে আশ্রবাক্য সার্বিক হলে সিদ্ধান্ত হবে বিশেষ, পরিমাণ চেঞ্জ আসবে। কখনো কিন্তু বিশেষ থেকে সার্বিকে যাবে না, কারণ এটা হচ্ছে অবরোহ অনুমান। অবরোহ অনুমানের মূল কাজই হচ্ছে সার্বিক থেকে বিশেষে যাওয়া, সে কখনো বিশেষ থেকে সার্বিকে যেতে পারে না। বিশেষ থেকে সার্বিকে সেই যাবে যে হচ্ছে এটা হচ্ছে কি, যে হবে আরোহ অনুমান। ঠিক আছে, আরোহ হলেই সে বিশেষ থেকে সার্বিকে যাওয়ার ক্ষমতা রাখে, বাট অবরোহ সবসময় সার্বিক থেকে বিশেষে যেতে পারবে। ওকে, রানিয়া বলছে বুঝতে পারছে, ঠিক আছে। দেন তাহলে আমরা বুঝলাম যে অসরল আবর্তনের ক্ষেত্রে আশ্রবাক্য সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হবে, অর্থাৎ আশ্রবাক্য যদি সার্বিক থাকে সিদ্ধান্ত আসবে হচ্ছে বিশেষ, মানে একই আসবে না, চেঞ্জ আসবে। দেখো সকল দার্শনিক হয় সাহসী মানুষ, তো এই আবার দেখো এই সিকোয়েন্সটা ফলো করবা, মানে এ চলে যাবে এর কাছে, এ চলে যাবে এর কাছে। তো এখানে দেখতেছি আমরা হচ্ছে আশ্রবাক্য সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হবে, সেক্ষেত্রে সকল দার্শনিক, এই সকল দার্শনিক এইখানে মানে সৈনিকটা কিন্তু এই সৈনিক এখানে চলে আসছে, এবং এই যে সাহসী মানুষ কিন্তু এখানে চলে আসছে। এবং আরেকটা জিনিস, সকল দার্শনিক হয় সাহসী মানুষ, কিছু সাহসী বলার কারণে এটা হয়ে গেছে বিশেষ। আয় যুক্ত হচ্ছে বিশেষ সদর্থক, ই আর এ হচ্ছে সার্বিক সদর্থক। তো এই সার্বিক সদর্থক থেকে যখন বিশেষ সদর্থক আসবে পরিমাণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তো পরিমাণ চেঞ্জ হওয়ার কারণে এটা হবে অসরল। যে পরিমাণ একই থাকতো তাহলে বলতাম সরল, আর পরিমাণ যেহেতু চেঞ্জ হয়ে গেছে তাহলে সেটা বলবো অসরল। এবং আমরা কিন্তু আবর্তনটা করতে পারছি এখন অনেক উদাহরণ দেখে, সেটা হচ্ছে এই সৈনিক এখানে চলে আসছে, মানে আশ্রবাক্যের যে উদ্দেশ্য পদ সেটা কিন্তু সিদ্ধান্তের বিধেয় হয়েছে, এবং আশ্রবাক্যের যেটা হচ্ছে বিধেয় পদ সেটা কিন্তু সিদ্ধান্তের উদ্দেশ্য হয়ে গেছে। তোমরা অনেকে উদ্দেশ্য, বিধেয়, সংযোজক, আশ্রবাক্য, সিদ্ধান্ত এগুলো বুঝতে পারছো না? হ্যাঁ, এটা প্লেলিস্টে পাবা। উপমা বলছে বুঝতে পারছো। ওকে, তাহলে কি এখন বলো সরল এবং অসরল আবর্তন কি বুঝতে পারছো? আবর্তন কি ক্লিয়ার? সরল এবং অসরল আবর্তন যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অনেক ভালো, আমরা হচ্ছে নেক্সট স্টেপে চলে যেতে পারবো। সরল আবর্তন এবং অসরল আবর্তন কি ক্লিয়ার হয়েছে তোমাদের? একটু কমেন্ট করবা। দেখো পরীক্ষায় চাইবে কি জানো, পরীক্ষায় চাইবে হচ্ছে এ ই আই ও যুক্তি বাক্যের আবর্তন দেখাও, তখন কিন্তু আমাদের আবর্তন দেখাতে হবে। আমি তোমাদের একটা ছক দেখিয়ে দেয়, তাহলে তোমরা খুব সহজে ধরতে পারবা। এই ছকটা হচ্ছে এটাই। দেখো আমরা যে নিয়ম পড়ছে না, দেখো নিয়মগুলো এখানে অ্যাপ্লাই হয়েছে। গুড, দেখো নিয়মগুলো এখানে অ্যাপ্লাই হয়েছে কি, সেটা হচ্ছে আমরা যখন বলছিলাম যে আশ্রয় বাক্য আবর্তনের ক্ষেত্রে, যে আবর্তনের ক্ষেত্রে আশ্রয় বাক্যকে বলবো হচ্ছে আবর্তনীয়, কারণ সে আবর্তন হতে আসছে, সে এখন আবর্তন হয় নাই। আশ্রয় বাক্য মানে হচ্ছে জাস্ট স্টেপে পা দিচ্ছে, বাট যখন হয়ে যাবে তখন সে আসলে আবর্তিত হয়ে যাচ্ছে। আবর্তন করতে এসে সে কিন্তু আবর্তনটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা খেয়াল করি এই স্টকটা আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে আবর্তন পড়তে গেলে নিয়ম 4টে মনে রাখতে হবে, নিয়ম মনে রাখতে হবে। তারপর হচ্ছে এই স্টক, নিয়ম স্টক মনে রাখলে তুমি হচ্ছে প্রত্যেকটার ব্যাখ্যা পারবা। যখন তুমি আবর্তনের ক্ষেত্রে আবর্তনের নিয়ম এবং আবর্তনের ছকটা মনে রাখতে পারবা তখন কিন্তু তুমি প্রত্যেকটা ব্যাখ্যা পারবা। ঠিক তেমনি ভাবে যখন তুমি প্রতিবর্তনের নিয়ম পারবা, প্রতিবর্তনের ছক পারবা, তখন তুমি খুব সহজেই পেরে যাবা। দেখো আমাদের ক্লাস আর বেশিক্ষণ নেই, আমরা এর মধ্যেই হচ্ছে আবর্তনের এইটা শেষ করে ফেলি। যে আমাদের যদি আশ্রয় বাক্য, আবর্তনের আশ্রয় বাক্যকে বলা হচ্ছে আবর্তনীয়, আর এই সিদ্ধান্ত বাক্যকে বলা হচ্ছে আবর্তিত।
আমরা যখন দেখব এ যুক্তিবাক্যের আবর্তন করব, এ যুক্তিবাক্যের আবর্তন মানে হচ্ছে কি সার্বিক সদর্থক যুক্তিবাক্যের আবর্তন করব, তার আমরা আবর্তিত রূপ পাবো হচ্ছে আই যুক্তিবাক্যে। তার মানে এ যুক্তিবাক্যের আবর্তন করলে আমরা পাচ্ছি হচ্ছে আই যুক্তিবাক্য, আর ই যুক্তিবাক্যের আবর্তন করলে ই যুক্তিবাক্যই থেকে যাবে, আই যুক্তিবাক্যের আবর্তন করলে আই যুক্তিবাক্যই, আর ও এর সম্ভব নয় কারণ এখানে ব্যাপ্যতার নিয়ম মানতেছে না, ব্যাপ্যতার যে নিয়ম আছে ব্যাপ্যতার নিয়ম মানছে না, ঠিক আছে, ব্যাপ্যতার নিয়ম মানছে না, এই কারণে কিন্তু কি হচ্ছে না, এই কারণে এর আসলে ও যুক্তিবাক্যের আবর্তন কিন্তু সম্ভব নয়, এখানে আবর্তনটা সম্ভব নয়। এবং এখানে একটা কোশ্চেন কিন্তু অনেক আছে যে আমাদের এ যুক্তিবাক্যের, এই যে এ যুক্তিবাক্যের আবর্তন বা আবর্তিত রূপ কিন্তু আমরা আই পাচ্ছি, কিন্তু কথা হচ্ছে এটা কি সরল নাকি অসরল, এই কোশ্চেনে অ্যান্সারটা করতে পারবে কি যে এ যুক্তিবাক্যের যে আমরা আবর্তন পাচ্ছি আই যুক্তিবাক্য, এটা কি সরল আবর্তন নাকি অসরল আবর্তন। আমরা কিন্তু দেখছি আবর্তন দুই প্রকার, তো এ যুক্তিবাক্যের আইটা সরল নাকি অসরল। যদি পরিমাণ চেঞ্জ হয় তাকে কি বলবো, আর যদি পরিমাণ চেঞ্জ না হয় তাকে আমরা কি বলবো, চেঞ্জ হলে কি আর চেঞ্জ না হলে কি, একটু বলবা যে কোনটা সরল আবর্তন এবং কোনটা অসরল আবর্তন। এ থেকে যদি আইতে যায় তাহলে কি সেটা সরল থাকবে নাকি সেটা অসরল হয়ে যাবে। আচ্ছা, আমাদের শুভ বলছে সরল, নার্গিস বলছে সরল, আর কেউ একটু কমেন্ট করো, আমাদের ক্লাসের টাইম প্রায় শেষ, একটু কমেন্ট করো। ইয়েস, নাহিদ অসরল, আহমেদ সামিয়া, সাইমা নট সামিয়া, সাইমা বলছে অসরল, নার্গিস বলছে সরল। স্যার যারা সরল বলছেন তাদেরটা ভুল। দেখো এখানে যে এ যুক্তি বাক্য এ ছিল, যদি এ থেকে এ আসতো তাহলে বলতাম সরল, তাহলে পরিমাণ চেঞ্জ হতো না। যদি এ থেকে আইতে আসছে এটা মানে তাহলে এটা হচ্ছে অসরল, পরিমাণ কিন্তু চেঞ্জ হয়েছে, সার্বিক থেকে বিশেষে চলে গেছে না, পরিমাণ চেঞ্জ হওয়া মানে এটা হচ্ছে অসরল। আরেকটা জিনিস দেখো, এই যে ই যুক্তি বাক্য এটা কি সরল নাকি অসরল, ই এবং আই দুইটা একই, এটা বলো এটা সরল নাকি অসরল। ই থাকলে ই হবে আবর্তন, আবার আই থাকলে আই হচ্ছে, তার মানে এই দুইটা হচ্ছে আমাদের কি সরল। পরিমাণ একই থাকলে সরল, আর পরিমাণ ভিন্ন হলেই অসরল। সহজ জিনিস, পরিমাণ ভিন্ন থাকলে গুড। প্রথমটা আমাদের এ যুক্তি বাক্যেরটা ছিল হচ্ছে অসরল, আর ই মনে রাখবা ই যুক্তি বাক্য থাকলে তার আবর্তন ই যুক্তি বাক্যে আসবে, আর আই যুক্তি বাক্য থাকলে তার আবর্তন আই যুক্তি বাক্যে আসবে। আর ও যুক্তি বাক্যের আসলে আবর্তন সম্ভব নয়, কারণটা কি সে ব্যাপ্যতার নিয়ম মানতে পারছে না, ব্যাপ্যতার নিয়ম মানতে না পারার কারণে সে হয়ে যাবে আমাদের আবর্তন তার হবে না। এবং এই দুটা কিন্তু পরীক্ষায় কিন্তু এরকম আসবে, তো একটু ভেবে চিন্তে পড়তে হবে, জাস্ট পড়লাম কিন্তু কোনটা কি বুঝলাম না তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে আমরা তোমাদের নেক্সট ক্লাস থেকে একদম ফার্স্ট থেকে শুরু করবো, প্রথম থেকে, তোমাদের টেনশন করার দরকার নেই। আজকে হচ্ছে আমরা অনেকে তোমরা ফার্স্ট ইয়ার পরীক্ষা দিবা, অনেকের এই অধ্যায় শেষ, তো তারপরে এই অধ্যায় থেকে শুরু করলাম, অনেকে আসলে অবস্থা খুবই বাজে। তো নেক্সট আমরা ক্লাসগুলো নিয়ে ফেললে অবস্থা আর বাজে থাকবে না। যারা এখানে আমার অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্ট আছে তাদের দেখবা তাদের আসলে ফার্স্ট পেপার পুরোটাই শেষ, তো আমি চাচ্ছিলাম এই জন্য সেকেন্ড পেপার যদি করা হয় তাহলে আরও ভালো, বাট যেহেতু পেজে ক্লাসটা নেওয়া হয়েছে আজকে এই জন্য আমরা ফার্স্ট পেপার থেকে শুরু করছি। নেক্সট ক্লাস থেকে অবশ্যই এ প্লাস তো পাইতে হবে স্যার। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমাদের আমরা প্রথম থেকে শুরু করব, তোমরা যেটা বলতে যাচ্ছ, ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আমরা প্রথম থেকে শুরু করব, কারণ এখানে অনেকে নতুন স্টুডেন্ট আছে যারা আসলে আমার আগে ক্লাসগুলো করে নাই, যদি অ্যাডভান্স ব্যাচের স্টুডেন্ট অনেক আছে, তো সব মিলে সবার মতামতের ঐক্যমতের ভিত্তিতে আমরা হচ্ছে শুরু করব, ঠিক আছে, টেনশন করার দরকার নেই। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করে দিব। তো সবাই হচ্ছে নেক্সট ক্লাস থেকে আমাদের যে প্রাইভেট ব্যাচের ক্লাস হবে সেখানে উপস্থিত থাকবা। তো শেষ করে দিচ্ছি, আসসালামু আলাইকুম। শেষ।